গুড মর্নিং সবাই রে। তো আজকের যে আমরা ক্লাসটা, এটা হইতেছে কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম কিটা? ধাতু ও অধাতু। তো এই যে ধাতু আর অধাতু, এগুলা অলরেডি কিন্তু আমরা পড়িয়া সারছি। ক্লাস 9-এ আমরা ধাতু অধাতু পাইছিলাম, ধাতু অধাতু, আরেকটা কি পাইছিলাম? ধাতু কল্প পাইছিলাম নি? মেটালয়েডস। তাহলে এখানের মধ্যে ধাতুগুলার যে ফিজিক্যাল প্রপার্টিস, ঠিক আছে, মানে ভৌত ধর্ম, এগুলো আমরা ক্লাস 9-এ পাই আইছি। এখন আবার জিনিসগুলোরে পাইম, ঠিক আছে, মানে জাস্ট রিভিশন করার লেগা। ঠিক আছে, ওই যে ধাতুগুলা কি আছিল, যে নমনীয়তা, ঠিক আছে, প্রসারণশীলতা, এগুলা বিভিন্ন জিনিস আসছিল না, এটি আবার এখানে রিপিট করা হয়েছে। তো আমরার এগুলা বেশি ইম্পর্টেন্ট না। আমরার মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে যে ধাতুগুলা রাসায়নিক প্রকারভেদ, ঠিক আছে, বা ধাতুগুলার রাসায়নিক ধর্ম। যে ধাতুগুলা বিভিন্ন ধরনের মনে করো কম্পাউন্ডের সাথে, বিভিন্ন ধরনের যৌগের সাথে রিয়েক্ট কইরা কি তৈরি করতেছে, ওইটা হচ্ছে মেইন আমরার বিষয়, পড়ার বিষয়। ঠিক আছে, মানে আমরা ওই ফিজিক্যাল ডিফারেন্সটা আমরা দেখতাম না, বুঝতে পারছো? তো ধাতু, নর্মালি ধাতু কইলে তোমাদের মাথাতে কি আসে? কোন জিনিসটা তোমাদের মাথাতে আয়? ধাতু কিরকম? কিলো লোহা, স্টিল, ঠিক আছে, এগুলা কিন্তু সব হইতেছে ধাতু। ঠিক আছে, তো বিশেষতভাবে ধাতু 92টা ধাতু আমরা মানে ইয়ের মধ্যে, নেচারের মধ্যে পাওয়া যায়। প্রাথমিক ধারণা, পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাকৃতিক মৌলের সংখ্যা 92, মানে 92, এবং বিজ্ঞানীর গবেষণাগারে কৃত্রিমভাবে আরও 26টি মৌল প্রস্তুত করতে সক্ষম হয়। অর্থাৎ টোটাল কতটা আছে? 118টা। পিরিয়ডিক টেবলে, ঠিক আছে, তোমাদের যে পিরিয়ডিক টেবল আছে, পিরিয়ডিক টেবলের মধ্যে চিনোনি কোনটারে ধাতু কই, কোনটা অধাতু কই? গতবার দেখাইছিলাম নি ধাতু অধাতু কোনটার কালার দিয়া যে আসিল পিরিয়ডিক টেবিলটা, মনে আসেনি? এইখানে মাঝখানেরটার ট্রানজিশন মেটাল কই আমরা, ঠিক আছে, এইখানের মধ্যে আবার কিছু আসিল নর্মাল ধাতু, তারপরে এই জায়গাতে আসিল মেটালয়েডস, আসিল বিভিন্ন জিনিস আসিল, এখানে হইছে এদিকে কিছু মেটাল আসিল। তো এগুলা হইতাছে সব মানে ধাতুর, আজকে যেগুলো আমরা পড়বো এটা হইতেছে ধাতুর সব ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে থাকবো রাসায়নিক থাকবো এবং ভৌত ধর্ম থাকবো। তো ভৌত ধর্মটা ইম্পর্টেন্ট না, বারবার আমি কইতাছি, এটা একটু জাস্ট আমরা রিভিশন দিয়া যাই মুগিয়া। মেইন ইম্পর্টেন্ট হইতাছে কেমিক্যাল বিহেভিয়ার যেটা, আর কেমিক্যাল বিহেভিয়ারটা অলরেডি কিন্তু আমরা অম্ল, ক্ষার আর ওই লবণের মধ্যে পড়িয়া সারছি, যে অম্লের সাথে ধাতুর রিয়েকশন কিরকম, ক্ষারের সাথে কিরকম। এখন আবার এই জিনিসগুলো আবার পড়ুন, ঠিক আছে, যে ধাতুর সাথে অম্লের রিয়েকশন কিরকম, ধাতুর সাথে কোনো ক্ষারের রিয়েকশন কিরকম, বুঝতে পারছো? মানে সেম জিনিসই রিপিট করে আইতেছে। লিখে দেখবে অনেক জিনিস এখানের মধ্যে তোমরা পারো বা তোমরা জানো জিনিসগুলা। ডেফিনেশন কি দিছে? যেসব মৌল, আসলে ক্লিয়ার দেখা যায়, দেখা যায়, যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল ও চকচকে, ওজনে ভারী, নমনীয়, প্রসারণশীল, তাপ ও তড়িতের সুপরিবাহী, আঘাতে বিশেষ শব্দ উৎপন্ন হয়, তাদেরকে ধাতু বলে। মানে সব ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিলেছে ধাতুর, ঠিক আছে, মানে পুরো ডেফিনেশন দিলেছি ক্যারেক্টারিস্টিক। প্রথম কইছে চকচকে, ঠিক আছে, চকচকে হইব, উজ্জ্বল হইব, ঠিক আছে, ওজনে ভারী হইব, ঠিক আছে, নমনীয় হইব। নমনীয় মানে কি? নমনীয় মানে যেটারে কি করা যায়, মানে চিকনা তার বানানো যায়, ঠিক আছে। প্রসারণশীল মানে কি? যেটা না না, প্রসারণশীল কোনটা আসিল? প্রসারণশীল তার আসিল, ও আচ্ছা আচ্ছা। আর মানে নমনীয় মানে এটা হচ্ছে তোমার মেলিয়েবল, মানে পাতলা শীট বানানো যায়, ঠিক আছে, যারে পিটাইয়া পাতলা শীট বানানো যায়, মেলিয়েবল যেটা আমরা কই। আর এটা হইতেছে কিটা, এটা হইতেছে প্রসারণশীল, মানে হইছে পাতলা, মানে চিকনা তার বানানো যায় যারে, ঠিক আছে। আর কি কইছে? তাপ ও তড়িতের সুপরিবাহী। এরপরে কি কইছে? আঘাতে বিশেষ শব্দ উৎপন্ন করে, মানে সনোরিয়াস, ঠিক আছে। এগুলো সব ক্লাস 9-এ কিন্তু পাইয়া আইছো, ঠিক আছে। ক্লাস 9-এ আমরা ওই যে সেকেন্ড চ্যাপ্টার যখন পড়ছিলাম, কি আছিল চ্যাপ্টারটার নাম মনে আসেনি? আমাদের চারিপাশে পদার্থ কি বিশুদ্ধ, এটার মধ্যে ধাতু, অধাতু আর ধাতু গল্প কিন্তু সবচেয়ে প্রথম আসছিল। আচ্ছা, এক্সাম্পল দিছে ধাতুর কি কি আছে? সিলভার, গোল্ড, কপার, তামা, লোহা, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখো, আমরা এগুলা খুব তাড়াতাড়ি শেষ করবো, ঠিক আছে। এখানে হইতেছে ধাতুর প্রকারভেদ, এটা একটা নতুন জিনিস তোমরা পাইবা। ধাতুর প্রকারভেদ, কত রকমের ধাতু হয়। সবচেয়ে প্রথম হইতেছে বড় ধাতু বা ধাতুরাজ, এটারে কই নোবেল গ্যাস, নোবেল মেটাল। আচ্ছা, নোবেল কথাটার মানেই হইতেছে কিটা জানো নি? যেগুলা রিয়েক্ট কম করে, ঠিক আছে, মানে নিষ্ক্রিয় যেগুলা। তাহলে এখানে কার কথা কইতেছে? যে ধাতুগুলো রাসায়নিকভাবে কম সক্রিয় এবং সহজে উজ্জ্বলতা হারায় না। আচ্ছা, উজ্জ্বলতা হারায় না কথার মানে কিটা? মানে হইতেছে যে কোনো ধাতু যখন আমরা এমনি নর্মাল রাখি দেই, তখন এই ধাতুগুলোর উজ্জ্বলতা, শাইননেস,
এটা হারাই যায় গেলিকা, কারণ তার গায়ের মধ্যে অক্সিজেনের একটা লেয়ার পড়ে যায়, এটা আমরা জানি। তো তো এই যে অক্সিজেনের লেয়ার পড়ে যাওয়া মানে কি, ওই ধাতুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে যে ধাতুগুলা বিক্রিয়া করে না তার ওই উজ্জ্বলতা ইজিলি হারাইতো না, থাকবো উজ্জ্বলতা, ওইটাই কইতাছে। তাদেরকে বরধাতু বা সম্ভ্রান্ত ধাতু বা ধাতুরাজ বলে, যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম ইত্যাদি হইতাছে বরধাতু, ঠিক আছে। তারপর হইতাছে কিটা অবরধাতু, মানে বেস মেটাল, ঠিক আছে। বেস মেটাল মানে অবরধাতু কি হইব, ঠিক উল্টাটা হইব, মানে যারা খুব বেশি রিয়েক্টিভ। যেমন এক্সাম্পল কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন ইত্যাদি ধাতুগুলো হইতেছে অবরধাতু, মানে খুব বেশিভাবে অংশগ্রহণ করে, বিক্রিয়ায় খুব বেশিভাবে অংশগ্রহণ করে, তাদেরকে কইতেছি আমরা অবরধাতু। তারপর হইতেছে ক্ষার ধাতু, ঠিক আছে। অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালস মানে কিটা, যে ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক এবং ক্ষারীয় অক্সাইড গ্রহণ করে তাদের ক্ষার ধাতু বলে। মানে ক্ষারীয় অক্সাইড মানে কিটা, ক্ষারীয় অক্সাইড কোনটা হয় মনে আসেনি? ধাতব অক্সাইড আর ক্ষারীয় অক্সাইড আমরা পড়ছিলাম, ধাতব না সরি, আম্লিক অক্সাইড, ঠিক আছে। আরটা হইতেছে ক্ষারীয় অক্সাইড, কোনটা আসিল মেটালিক অক্সাইডটা কি হয়, ধাতব অক্সাইড কি হয়, ধাতব অক্সাইড ক্ষারীয় হয়। এগুলা মাথাতে অসুবিধা হয়নি কোনো কারণে, যদি অসুবিধা হয় একটা শর্টকাট মনে করাই, তোমরা অ্যাসিড রেইনটা পড়ছিলে, অ্যাসিড রেইনের মধ্যে কি হয়, কি কি গ্যাসের কারণে অ্যাসিড রেইন হয়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থেকে কি অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড। তারপরে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে নাম কইতাছি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলা কি, এগুলা হইতেছে নন মেটালিক অক্সাইড, মানে অধাতব অক্সাইড। তাহলে অধাতব অক্সাইড মিললে পরে কিটা হয়, অ্যাসিড হয়। এটা আমরা দেখছি অ্যাসিড রেইন থেকে বুঝছি। তাহলে উল্টাটা কি হইব, বেস হইব। তাহলে ওইখান থেকে এরকম মনে রাখবে, ধাতব অক্সাইড যখন হইব তখন এটা বেসিক হইব, ঠিক আছে। আচ্ছা, তাহলে তীব্র ধনাত্মক ক্ষারীয় অক্সাইড গ্রহণ করে তাদের ক্ষার ধাতু বলে। যেমন এক্সাম্পল দিছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে অ্যালকালাইন আর্থ মেটালস, ঠিক আছে। কি কইছে, যে ধাতুগুলো অক্সাইড ক্ষারীয় প্রকৃতির এবং এদের যৌগগুলি মাটির প্রধান উপাদান, মাটির প্রধান উপাদান তাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। মানে যেগুলো হইতেছে মাটির মধ্যে যেগুলার বিশেষতভাবে পাওয়া যায়, এগুলার কইতেছি আমরা অ্যালকালাইন আর্থ মেটালস, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এক্সাম্পল কিটা কিটা দেখো, এখানে দিছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তোমাদের ওই এক্সাম্পলস গুলোই মনে রাখা বিশেষ মানে ইম্পর্টেন্ট। যদি তোমার একটা কইয়া দেয় যে একটা, এগুলো আসার চান্সেস খুব কম, এগুলো আয় না, ঠিক আছে। বিশেষতভাবে এই চ্যাপ্টারের মধ্যে যে পোর্শনটা আই আমি কইয়া দেবো যে এই পোর্শন থেকে প্রশ্ন বেশি আসে, এগুলো তোমরা ধ্যান রাখবে, এগুলো লাগে না। মুদ্রা ধাতু কিটা, যে ধাতুগুলা দিয়ে মুদ্রা বানানো হয়, কয়েন বানানো হয়, ঠিক আছে। এগুলা কি থাকতে পারে, আগের আগের দিনে কি দিয়া বানাইতো, রূপা দিয়া, সোনা দিয়া বানাইতো, তামা দিয়া বানাইতো, ঠিক আছে। বর্তমানে জিঙ্ক, অ্যালুমিনিয়াম ও নিকেল মুদ্রা তৈরিতে ব্যবহৃত হলেও এদের মুদ্রা ধাতু বলা হয় না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখতে পারো তোমরা, ঠিক আছে। মেইনলি মুদ্রা ধাতু কারে কইবো আমরা, তামা, রূপা, সোনা, আগের দিনে যেগুলা ইউজ হইতো। নেক্সট কি দিছে, ধাতুগুলির ফিজিক্যাল প্রপার্টিস, মানে ভৌত ধর্ম। ভৌত ধর্ম কি কি একটা একটা করে আমরা শেষ করলে ফটাফট এগুলারে। ভৌত ধর্ম সবচেয়ে প্রথম কি কইছে, ধাতুগুলো সাধারণ অবস্থায় কঠিন। আচ্ছা, এই যে এক্সেপশন গুলা, এই যে এক্সেপশন গুলা, এটি তোমাদের মনে রাখতে লাগবে। ধাতু কি কইছে, সাধারণ অবস্থায় কিরকম থাকে, কঠিন থাকে। সব ধাতু কি কঠিন থাকে না, একটা ধাতু থাকে না, কে পারদ থাকে না। তাহলে ওইটা মনে রাখতে লাগবে। যে তোমার একটা প্রশ্ন দিব যে একটি ধাতুর নাম লিখো যেটি সাধারণ উষ্ণতায়, ঠিক আছে, বা রুম টেম্পারেচারে, ঘরের তাপমাত্রায় মানে কঠিন থাকে না বা তরল থাকে। একটি তরল ধাতুর নাম লিখো, ডাইরেক্ট প্রশ্ন করতে হয়। তাহলে তুমি কি লিখবে, উত্তর পারদ লিখবা। মাথাতে রাখো জিনিসগুলো, ঠিক আছে। আবার গ্রীষ্ম প্রধান দেশে, ঠিক আছে, হট হট ক্লাইমেটিক মানে রিজিয়নে, যেখানে প্রচন্ড পরিমাণে গরম থাকে, এখানে আবার গেলিয়াম আর সিজিয়াম এটাও কিন্তু আবার তরল হয়। তো এটা এক্সেপশন, ঠিক আছে। গেলিয়াম আর সিজিয়াম তুমি লিখো না উত্তর, কারণ এগুলা গরম জায়গাতে, ঠিক আছে, হট ক্লাইমেটিক এরিয়ার মধ্যে এটা ইয়ে লিকুইড হইব। আমাদের এখানে এটা হইতে পারে, না হইতে পারে, বুঝতে পারছো। বাট পারদটা মানে থ্রু আউট দ্য আর্থ, পৃথিবীর যে কোনো জায়গাতে পারদ কিরকম হইব, তরল হইব। তাহলে পারদটা দেওয়া হইবে, পারদের এটা কোটিং থাকে, এগুলা পারদের কোটিং থাকে। টেম্পারেচার কমাইয়া করতে পারবো, ঠিক আছে। না, মানে রুম টেম্পারেচারে জিনিসটা পসিবল না,
ঠিক আছে, আমাদের এখন যে রুম টেম্পারেচার পসিবল না, ঠান্ডা রুম কমাইয়া সেটা করা যেতে পারে। এরপরে কি দিছে, মেটালিক লাস্টার মানে উজ্জ্বলতা, ধাতুগুলোর উজ্জ্বলতা খুব বেশি থাকে, চকচকে থাকে, ওই যে স্টেইনলেস স্টিল তোমরা কইছো, ঠিক আছে, স্টেইনলেস স্টিল যখন তৈরি করে, স্টেইনলেস স্টিল কোথায় ব্যবহার করা হয়, বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টে দেখবে ডাক্তাররা যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো থাকে স্টেইনলেস স্টিল, ঘরের মধ্যে যে আমরা ওই প্লাম্বিং করা হয়, ঠিক আছে, ট্যাপ থাকে, তারপরে শাওয়ার থাকে, এগুলো সব স্টেইনলেস স্টিলের থাকে, ঠিক আছে, এগুলো সব চকচকে থাকে আর কি ধাতু। নমনীয়তা মেলিবিলিটি কি হইছে, যে ধর্মের জন্য ধাতু পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়, ঠিক আছে, এগুলারে আমরা কইতেছি নমনীয়তা। বেশিরভাগ ধাতু নমনীয়তা ধর্ম আছে, যেমন সোনা রূপা এক্সেট্রা। ওই যে সোনা রূপার গতবার এটি বুঝাইছিলাম যে অল্প একটু রূপার টুকরারে পিটাইতে পিটাইতে অত বড় বানানো হয়, এরপরে এটার মধ্যে ওই মিষ্টি টিষ্টির মধ্যে এগুলার প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, লেয়ার দেওয়া হয়, ওই যে আমরা কই না ওই কি তা কয় এটারে, বিভিন্ন ধরনের ওই যে কাজু কাজু বরফি যে আছে এগুলোর মধ্যে দেখো রূপার ইয়ে থাকে, ঠিক আছে, তো এগুলো এইভাবে বানানো হয়। তো এরপরে কি দিছে, প্রসারণশীলতা মানে ডাক্টাইলিটি, মানে কি ধাতু সাধারণত প্রসারণশীলতা ধর্ম রয়েছে, এই ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায়, যেমন সোনা হলো সর্বাধিক প্রসারণশীল ধাতু। এখানে একটা প্রশ্ন করতে পারে, সর্বাধিক প্রসারণশীল ধাতুর নাম লিখো। তাহলে এখান থেকে ছোট ছোট প্রশ্ন আইলে আইতে পারে, এবং প্রতি বছর দেখা গেছে যে এক দুইটা প্রশ্ন আইয়ে, কোনটা এক্সেপশনে, ঠিক আছে, যে আমরা কইতাছি না ওই যে একটা প্রশ্ন পাইবা তোমরা এখানে মধ্যে হার্ডনেস, ওই যে মানে কাঠিন্যতা, ঠিক আছে, হার্ডনেসের মধ্যে সব ধাতুই তো হার্ড হয়, কিন্তু তার মধ্যে এক্সেপশন কে আছে, এক্সেপশন আছে সোডিয়াম পটাশিয়াম। তাহলে একটা প্রশ্ন তোমার দিব যে একটি নরম ধাতুর নাম লিখো, ঠিক আছে, একটি সফট ধাতুর নাম লিখো, তাহলে এখানে মধ্যে তুমি ওই পটাশিয়াম সোডিয়ামের নামটা লিখতে পারবে। বুঝতে পারছো, মানে এক্সেপশনের জিনিসগুলা প্রশ্ন পরীক্ষাতে করতে পারে, ঠিক আছে। সিমিলারলি অধাতু যখন পড়বো আমরা, অধাতুর মধ্যেও দেখবা সেম এরকম এক্সেপশনালি যে প্রশ্নগুলো আছে এগুলাই বেশিরভাগ তোমাদেরকে করব। তারপরে কি দেখা যাচ্ছে তড়িৎ পরিবাহিতা, ধাতু তো ম্যাক্সিমাম সব ধাতুই কি মানে তাপ ও তড়িতের সুপরিবাহী, ঠিক আছে। আর কি দিছে এখানে মধ্যে, তাপ পরিবাহিতা তো ওইটা জানি আমরা, তাপেরও সুপরিবাহিতা হইব, ঠিক আছে। তার মধ্যে সিলভার হইতেছে কিটা সবচেয়ে বেস্ট কন্ডাক্টর, আমরা কই পরিবাহী, সবচেয়ে ভালো পরিবাহী, ঠিক আছে। নিনাদি ধর্ম, এটা হইতেছে সনোরিটি, মানে হইতেছে সনোরিয়াস, ওই যে টাং করে শব্দটা হয়, বেল টেল বানানো হয়, ঠিক আছে। তোমাদের স্কুলের যে বেল আছে বা বিভিন্ন মন্দিরের যে বেলগুলো আছে এগুলো কি দিয়ে তৈরি হয়, ধাতু দিয়ে তৈরি হয়, ব্রাশ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এগুলা ব্রাশ আবার কিটা, এটা কিন্তু আবার অ্যালয়, শঙ্কর ধাতু, কি কিসের কিসের অ্যালয় এটা মনে আছে নি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তামার জিঙ্ক, ইয়েস, ঠিক আছে। গলনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিরকম থাকে, ধাতুগুলার বেশি না কম হইতে পারে, বেশি হইব, ঠিক আছে। গলনাঙ্ক এটা আইছে না তোমাদের ম্যাটেরিয়ালে, তোমরা ম্যাটেরিয়ালে দেখে নাও, ঠিক আছে নি, স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, ঠিক আছে, বেশি হয় কইছে, কিন্তু কিছু কিছু আবার কম হইতে পারে। টাংস্টেন ও মোলিবডিনাম ধাতুর গলনাঙ্ক খুবই উচ্চ হয়, তবে পারদ, সিজিয়াম, গেলিয়াম প্রভৃতি কয়েকটি ধাতুর গলনাঙ্ক খুব কম হয়, ঠিক আছে। এদের মধ্যে পারদের গলনাঙ্ক সবচেয়ে কম। তাহলে তোমরা যদি কয় যে একটি ধাতুর নাম লিখো যার গলনাঙ্ক খুব কম, পারদ, পারদ অলরেডি কিটা আর গলনাঙ্ক কিটা থাকতো তার, ঠিক আছে, এত ফট করে গলি যায়। এটা কইবা যে পারদ তরল ধাতু কেন, কারণ হচ্ছে পারদরে পারদের গলনাঙ্ক খুব কম থাকে এবং সে রুম টেম্পারেচারে গলি যায়, তারে হিট দিতে লাগে না, হেরে জাস্ট রাখি দিলে, যেমন বরফের মতো, বরফ রেখে হিট দেওয়া লাগেনি, গরম লেগে বরফ এখানে রাখি, তো বরফ রুমের যে টেম্পারেচার আছে, রুমের যে হিট আছে এটারে অ্যাবজর্ব করিয়া, এটা আমরা কিটা বলছিলাম লিনতাপ, মনে আছে নি? তাহলে এই তাপটা হে গ্রহণ করিয়া কি দেবে, গলি যাব, তাহলে হের লাগে না তাপ দেওয়া, বুঝতে পারছো, এটাই উত্তর দিতে পারবে। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব মনে আসেনি ক্লাস 9-এ, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসেনি মাথাতে, কি আসিল আপেক্ষিক গুরুত্ব, কিটা আসিল আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, জলের সাথে ডেনসিটির যে রিলেশনটা, এটা হইতেছে আপেক্ষিক গুরুত্ব কই, ঠিক আছে। তো সাধারণত আপেক্ষিক গুরুত্ব কিটা হইব, একের বেশি হইব, ঠিক আছে, মানে কেলিকা, কারণ জলের মধ্যে দিলে কিটা হয়, ডুবি যায়, ধাতু সাধারণত জলের মধ্যে দিলে কি হয়, ডুবি যায়, তাহলে একের বেশি হইব। আর এখানের মধ্যে কি কইছে, তবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি ধাতুর আপেক্ষিক গুরুত্ব একের কম থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন আইতে পারে যে একটি ধাতুর নাম লিখো যার আপেক্ষিক গুরুত্ব একের থেকে কম। তাহলে এখানে কি হইতে পারে, পাতলা ধাতু যেগুলা, নরম যেগুলা, এটির উত্তর হইব, যেমন কি আছে সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি, ঠিক আছে, এটসেট্রা। তাহলে এগুলা একটু আন্ডারলাইন করে করে ম্যাটেরিয়ালে রাখবাই, যে এখান থেকে প্রশ্ন আইতে পারে। আচ্ছা, রাসায়নিক ধর্ম, এটাই হচ্ছে আমরা মেইন ইম্পর্টেন্ট পোর্শন আর কি, এখান থেকেই প্রশ্ন করলে করতে পারে যে ধাতু এই রিঅ্যাকশন করতেছে কি হইতে পারে। বায়ুর দহন, বায়ুতে দহন মানে কার সাথে বিক্রিয়া,
অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা অনেক দিন কইছি, বায়ুতে দহন মানে কি তা অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে একটা ধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করব কি তৈরি করব, ধাতব অক্সাইড তৈরি করব, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, অ্যালুম সরি ভগবান সোডিয়াম অক্সাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম যখন এই অক্সিজেনের সাথে রিয়েক্ট করব তখন কি তৈরি করব, অ্যালুমিনিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা ম্যাগনেসিয়ামের দহন কিন্তু, ঠিক আছে। কপার যখন অক্সিজেনের সাথে রিয়েক্ট করব কিউপ্রাস অক্সাইড, ঠিক আছে। সব এইগুলো সব হইতাছে কিটা, অ্যাসিডিক না বেসিক, এগুলো সব বেসিক মানে ক্ষারীয়, ঠিক আছে। বেসিক তো কইছো, ঠিক আছে। জলের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, ধাতু জলের সঙ্গে বিক্রিয়া, আবার ধাতু জলের সঙ্গে, সব ধাতু কিন্তু নর্মাল জলের সাথে বিক্রিয়া করে না। তুমি যদি আজকে আজকে এক বাটি জলের মধ্যে তুমি যদি একটু সোনার টুকরা দিয়ে দাও, তাহলে কিটা দেখবা রিয়েকশন আসলে হইছে নি, না। বা এক বাটি জলের মধ্যে, নর্মাল জলের মধ্যে যদি একটু অ্যালুমিনিয়াম ডালি দাও, কিটা হইব, রিয়েকশন হইব নি, হইতো না। কপার ডালি দাও, রিয়েকশন হইব নি, হইতো না। বাট জলটারে যদি একটা স্পেসিফিক লেভেলে নেই বা স্পেসিফিক কন্ডিশনে নেই, তাহলে জল আবার অ্যালুমিনিয়ামের সাথেও বিক্রিয়া হইব, দেখবা কেমনে, ঠিক আছে। তাহলে পটাশিয়াম সোডিয়াম এইগুলা জিনিস জলের সাথে নর্মালি রিয়েক্ট করিলে, ঠিক আছে। এটা মাথাতে রাখো, যখন পটাশিয়াম আর সোডিয়াম রে আমরা জলের মধ্যে ডালবো না, সঙ্গে সঙ্গে সে কিটা করে জানো, জলের মধ্যে কি আছে, H2 আছে না, ওই H2 রে ভাঙ্গিয়া H2 আর O2 বানাইয়া ওই অক্সিজেনের সাথে সোডিয়াম রিয়েক্ট করিলে, ওই অক্সিজেনের সাথে সোডিয়াম রিয়েক্ট করিয়া জল আরম্ভ করে, জলের মধ্যে জল আরম্ভ করে, জলের মধ্যে আগুন উঠে যায়, ঠিক আছে। এবং সে আলটিমেটলি কি তৈরি করে, সে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, লগে হাইড্রোজেন গ্যাস এবং কিছু তাপ উৎপন্ন হয়, গরম হয়ে যায়, ঠিক আছে। অল্প একটু সোডিয়াম জলের মধ্যে ডালিয়া দেখো, ঠাস 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 করে ফাটা শুরু হইব, ঠিক আছে। সোডিয়াম জলের মধ্যে দিল, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এটা কি, এটার নাম কি ছিল, নাম কি এটার, কস্টিক সোডা, ঠিক আছে। নাম কইতাছি না এটার, আমি রাসায়নিক নাম চাইছি না, নর্মাল নাম যেটা কস্টিক সোডা। তারপরে পটাশিয়াম যখন জলের সাথে রিয়েক্ট করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এগুলা কি অ্যাসিড না বেস, বেস এগুলা, ঠিক আছে। লগে হাইড্রোজেন গ্যাস আর লগে তাপ উৎপন্ন হইব। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরাও রিয়েক্ট করে, অপেক্ষাকৃত ক্রমে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। যেমন ক্যালসিয়াম ওয়াটারের লগে রিয়েক্ট করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ওয়াটারের লগে রিয়েক্ট করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে, লগে হাইড্রোজেন গ্যাস রিলিজ করতেছে, কারণ ওই অক্সিজেনটার সাথে রিয়েক্ট করে আর ওই হাইড্রোজেন গ্যাস এখান থেকে বাইরিতেছে, বুঝতে পারছো। তাহলে এগুলা নর্মাল জলের সাথে রিয়েক্ট করে লাই, কে কে, পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে তোমার যদি প্রশ্ন করে তুমি এখানে উত্তর দিতে পারবা, এটা একটার উপরে আই গেছে না, আচ্ছা কিছু তো না। অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন কেবলমাত্র স্টিমের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে, এগুলা নর্মাল জলের সাথে করে না। কার সাথে করে, জলের স্টিমের সাথে। স্টিম মানে কি তা বুঝছো তো, হ্যাঁ ভেপার যেটা আমরা কই, ঠিক আছে। তাহলে ভেপারের সাথে রিয়েক্ট করে, অ্যালুমিনিয়াম ওয়াটার ভেপারের সাথে রিয়েক্ট করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করো, জিঙ্ক ওয়াটার ভেপারের সাথে রিয়েক্ট করে জিঙ্ক অক্সাইড তৈরি করে, আয়রন ওয়াটার ভেপারের সাথে রিয়েক্ট করে ফেরিক অক্সাইড তৈরি করে, বুঝতে পারছো, মাথাতে থাকবো তো জিনিসটা। আচ্ছা, লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, এটি তো আমরা জানি, অ্যাসিডের লগে ধাতুর বিক্রিয়া কি হয়, কি হইব, লবণ আর হাইড্রোজেন গ্যাস, জল করতেই তো, এই রে ভগবান, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করব, ঠিক আছে। অ্যাসিডের লগে ধাতুর বিক্রিয়া মানে তো ধাতুয়ে অ্যাসিডের মধ্যে থেকে হাইড্রোজেন সরাইবো, সরাইয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার পরে লবণ তৈরি করব, এই যে NaCl MgCl2 ZnCl2 তৈরি করতেছে, ঠিক আছে। তারপরে কি দিছে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলেও সেম জিনিসটা হয়, আমরা দেখছি যে লবণ আর জল উৎপন্ন করে, ওই যে কইছি না এগুলো, ও দেখো তোমরা আমার বেদাল ফলাইছো, ঠিক আছে। লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে, সিমিলার এটার মতো, এটাও লবণ, সোডিয়াম অ্যালুমিনেট, এরপরে এটা আছে এটা কিটা, সোডিয়াম জিঙ্কেট। আচ্ছা, এখানের মধ্যে দেখো একটা জিনিস আমরা পড়ছিলাম গত চ্যাপ্টারে, ঠিক আছে। এই চ্যাপ্টারে আবার সেম জিনিস আছে, দেখো জিঙ্ক অ্যাসিডের লগে বিক্রিয়া করে, জিঙ্ক আবার বেসের লগে রিয়েক্ট করে, তাহলে এই জিঙ্ক এটা কিটা কই আমরা, উভধর্মী কি কই, অক্সাইড, উভধর্মী অক্সাইড। এই যে এখানে প্রশ্ন আছে মনে হয়, আচ্ছা এটা একটু পরে আছে, দেখিলে প্রশ্নটা। এখানে কি দিছে, অন্য ধাতু লবণের সঙ্গে বিক্রিয়া, অন্য ধাতু লবণের সঙ্গে বিক্রিয়া কি করে, ধাতু যখন লবণের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়, ওই মানে এখানে যে লবণটা তৈরি হয় এটা ধাতব লবণ হয়ে যায় আর লগে একটা মেটাল বাইরে যায়, ঠিক আছে। এটাই আমরা দেখছিলাম। হ্যাঁ, এটা 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 কি কি ধরনের রিয়াকশন, এটা
প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া হয় সাধারণত মনে রাখো যে হাইড্রোজেনের সঙ্গে সব ধাতু রিয়েক্ট করে না, ঠিক আছে, কারণ হাইড্রোজেন কি করে ইলেকট্রন ছাড়ে আর ধাতু কি করে ইলেকট্রন ছাড়ে। তাহলে দুজনে যদি ইলেকট্রন ছাড়ে তাহলে নিব হে, বিষয়টা হইতেছে একজন ছাড়লে আরেকজন নিব, এটাই তো আমরা পড়ছি। তাহলে হাইড্রোজেনের সাথে সাধারণত রিয়েকশন হয় না, বাট কিছু কিছু ধাতু আছে যেগুলো খুব বেশি রিয়েক্টিভ, তারা শুধু হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করে, যেমন আমাদের সোডিয়াম, যেমন আমাদের ক্যালসিয়াম। তাহলে হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করলে কি তৈরি করতেছে, এটা সোডিয়াম হাইড্রেট তৈরি করব, ঠিক আছে। যদি এখানের মধ্যে হাইড্রোজেনের সাথে ক্যালসিয়াম রিয়েক্ট করে তাহলে ক্যালসিয়াম হাইড্রেট তৈরি করবো, ঠিক আছে। এগুলো এক্সেপশন, ঠিক আছে, মাথাতে রাখো জিনিসগুলো। তোমার যদি কইয়া দেয় একটি ধাতুর নাম লিখো যেটি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এটা উত্তর হইব ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কি তা, ওইগুলোই তো ক্ষারকীয় অক্সাইড, আমরা জানি ধাতব অক্সাইড যেগুলো, ঠিক আছে, এটি আর লাগতো না। আচ্ছা, উভয়ধর্মী অক্সাইড, এটা আমরা জানি, ঠিক আছে, আমরা পড়ছিলাম। এখন তোমরা ডেফিনেশন আছে, যেসব অক্সাইড তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে শুধুমাত্র লবণ ও জল উৎপন্ন করে তাদের উভয়ধর্মী অক্সাইড বলি আমরা, ঠিক আছে। যে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, সে রিয়েক্ট করতেছে HCl, মানে এটা কি তা অ্যাসিডের সঙ্গে রিয়েক্ট করে কি তৈরি করতেছে লবণ ও জল। আবার ওই অ্যালুমিনিয়াম অক্সাইড আমার বেসের সাথে রিয়েক্ট করে কি তৈরি করতেছে লবণ ও জল। তাহলে সে দুটোটা ধর্ম দেখায়, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা, এই ধাতব অক্সাইডটা দুটোটা ধর্ম দেখায়, মানে অ্যাসিডের সাথেও করে বেসের সাথেও। তাহলে তারে কি কই আমরা উভয়ধর্মী অক্সাইড, ঠিক আছে। এটা আসিল না আমরা ইয়ের মধ্যে, এটার মধ্যে আবার সেম আছে, কয়েকটি বিশেষ ক্ষেত্রে সমীকরণ সহ ব্যাখ্যা। আচ্ছা, এটা কিটা, বাকি যেগুলো পড়ছি এগুলো তো পড়ছি, এখানের মধ্যে সব জিনিস তুলছি না আমি, মেইন ইম্পর্টেন্ট যেগুলো আছে এটি তুলছি। প্রথম হইতেছে ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে অতি লঘু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া। তাহলে এখানে এই জিনিসটা মাথাতে রাখো, নাইট্রিক অ্যাসিড যে জিনিসটা হে খুব একটা ডেঞ্জারাস অ্যাসিড, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড যে সে নর্মালি যে কোনো ধাতুর লগে বিক্রিয়া করলে, আমি যে কথাটা কইতেছি মাথাতে ভালো করে রাখো, ম্যাটেরিয়ালও আছে, পয়েন্ট করে রাখবে, এখান থেকে প্রশ্ন আইতে পারে। নাইট্রিক অ্যাসিড সাধারণত ধাতুর সাথে বিক্রিয়া করলে কোনো সময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, বুঝা গেছে। আবার কইতাম, সব ধরনের অ্যাসিড ধাতুর লগে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন করে, হাইড্রোজেন, এক্সেপ্ট HNO3, নাইট্রিক অ্যাসিড, বুঝা গেছে। নাইট্রিক অ্যাসিড যখনই কোনো ধাতুর লগে রিয়েক্ট করব তখনই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। এক্সেপশনে কে আছে, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, এই দুইটা, Mg এবং Mn, এই দুইটা মেটাল হইতেছে একমাত্র মেটাল যে HNO3 সাথে রিয়েক্ট করিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কারণটা কি, দেখো এই যে HNO3টা হে খুব বেশি পরিমাণে অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ, ঠিক আছে। তাহলে জারক পদার্থ হয় কিটা হয়, এখানের মধ্যে যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়, মনে করো আজকে বিষয়টা হইতেছে জিঙ্কের সাথে আমি রিয়েকশন দেখাইতেছি HNO3, তাহলে জিঙ্কের সাথে যখন HNO3 রিয়েক্ট করব তখন এখানে কি তৈরি করা কথা আছিল, এটা NO3 হোল 2 হওয়ার কথা আসলো, ঠিক আছে। জিঙ্কের ভ্যালেন্সি 2 দিকা প্লাস কিটা হইতে আসলো H2 হইতে আসলো, বাট এটা পসিবল হইতো না কেলিগা, কারণ হইতেছে এটা পসিবল না হওয়ার কারণ হইতেছে এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হইব ওইটা এই নাইট্রিক অ্যাসিডে কিটা করবো, এটারে আবার এটারে অক্সিডাইজ করে দিব, অক্সিডাইজ করিয়া তারে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইয়া জল উৎপন্ন করাই দিব। কি উৎপন্ন করাই দিব, জল উৎপন্ন। এখানের মধ্যে আছে মোস্ট প্রবাবলি, আসেনি এখানের মধ্যে, ওই যে আয়রনের সাথে দেখো HNO3 রিঅ্যাকশনটা, আয়রনের সাথে যখন নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করতেছে তখন এখানে কিটা এটার নাম হইতে পারে, কিটা হইব, ফেরাস নাইট্রেট, ফেরাস হইব, ওই যে 2 আছে না, এটি বুঝো তো জিনিসগুলা, এখন বুঝিলেই তো জিনিসগুলা। এখানে Fe এর ভ্যালেন্সি হইতেছে 2, তাহলে 2 হইলে ফেরাস আর 3 হইলে ফেরিক, তাহলে ফেরাস নাইট্রেট হইতেছে লগে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর লগে ওয়াটার তৈরি হইতেছে, বুঝতে পারছো। আর ওয়াটারটা কেলিকা তৈরি হয়েছে কারণ HNO3, এখানে প্রশ্ন দিলে উত্তর যেন তোমরা দিতে পারো যে নাইট্রিক অ্যাসিড খুব বেশি পরিমাণে জারক পদার্থ, তার জন্য সে ওই উৎপন্ন হাইড্রোজেন গ্যাস যেটা উৎপন্ন হয় তারে অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করে, কারণ জারক পদার্থ মানে কিটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইব, ঠিক আছে। তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইয়া সে আবার ওয়াটার বানাই দেয়, জল বানাই দেয়। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো যে হাইড্রোজেন গ্যাস লিবারেট হইতেছে না বা বাইরিতেছে না, এক্সেপশন কে ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, বুঝা গেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা নোট করে রাখো, এটার মধ্যে স্টার দিয়ে রাখো দরকার হলে। জলীয় বাষ্পের সঙ্গে ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করা হলো, তাহলে ম্যাগনেসিয়ামরে যখন জলীয় বাষ্পের সাথে উত্তপ্ত করা হইব তখন ম্যাগনেসিয়াম অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করা হইব, ঠিক আছে।
মানে গরম জলের সাথে রিঅ্যাকশন করা হইতেছে এটা আর কি, ঠিক আছে। দস্তাকে গাঢ় কস্টিক সোডার সাথে বিক্রিয়া, তাহলে দস্তা দেখো এই জিনিসটা কিটা, এটা তো জিঙ্ক, জিঙ্ক মানে কিটা, জিঙ্ক হইতেছে অ্যামফোটেরিক অক্সাইড, ঠিক আছে। তাহলে জিঙ্কের সাথে যখন সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়েক্ট করবো তখন কি তৈরি হইতেছে, সল্ট আর ওয়াটার তৈরি হইতেছে, বুঝতে পারছো। তারপরে কিটা হইছে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়া, এই যে জিনিসটা আমরা দেখলাম নাইট্রিক অ্যাসিডের সাথে যে কোনো মেটালের বিক্রিয়া হইলে কি তৈরি হইব, ওয়াটার তৈরি হইব দেখা যাবে, ঠিক আছে। এখানে তো একটা ওই মেটালিক, এখানে একটা সল্ট তো তৈরি হইবই, তার লগে তৈরি হইব আমার ওয়াটারটা, নাইট্রোজেন ডাইঅক্সাইডও তৈরি হইব, বুঝতে পারছো। এটা শুধুমাত্র HNO3 এর সাথে হয়, HNO3 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। শেষ, ঠিক আছে, হঠাৎ করে শেষ হয়ে গেছে, বললাম না একদম ছোট ক্লাস এটা, বুঝতে পারছো। তাহলে এখানের মধ্যে আমরা কি পড়ছি, ধাতু, ধাতুর কি ধর্ম, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, বাস। নেক্সট দিন আমরা থাকবো অধাতু, তারপরে আরেকটা হইব এক্সট্রাকশন অফ মেটালস, মানে ধাতুগুলারে কিভাবে নিষ্কাশন করা হয়, ধাতু কিভাবে বার করা হয়। ধাতু আমরা নর্মালি পাই না এরকম সিম্পল, যেমন গোল্ড, গোল্ড কিটা মনে হয় তুমি একদম সিম্পল প্লেন গোল্ড পাইলেও নেই, বা অ্যালুমিনিয়াম, মাটির নিচে অ্যালুমিনিয়াম কিটা এমন সাক্কা সাক্কা থাকেনি, না, এগুলা অক্সাইডসে থাকবো বা সালফাইডসে থাকবো, অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্মে থাকবো, অ্যালুমিনিয়াম সালফাইড থাকতে পারে। তাহলে এগুলারে কিভাবে আমরা এক্সট্রাক্ট করি এটা হইব আমরা লাস্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হইব আমরা নন মেটাল, বুঝা গেছে। চলো, থ্যাংক ইউ।